লালসা, ক্ষমতার লোভ, কর্তৃত্বের আশা, রণতুঙ্গে বাজালাম যুদ্ধের দামামা। হই হই চিৎকারে, আর্তনাদে, রিম রিম শব্দে ঝরল রক্ত। কালো ভিয়েতনাম, বসনিয়া, ফিলিস্তিন, মায়ানমার, ইরাক, ইরান, বাংলাদেশ। যুদ্ধ চলছে। রণবীর শব্দে সম্পদাও চাকা দিয়ে উঠছে। তবু এই ধ্বংস আর হত্যার মধ্যেও মানুষ তার অগ্রযাত্রার রণতরীকে ভাসিয়ে রেখেছে। চলছে রণতরী, ছুটছে রণতরী। মানুষের প্রারম্ভিক সংস্কৃতি এবং মানুষ, অতঃপর মানব সভ্যতা, মানব সমাজ, শুভাশুভ আশ্রম, সংঘর্ষ। শত সহস্র বৎসরের ক্রমাগত বিবর্তনের মানব মন বহু সমৃদ্ধ হয়ে মানব জাত আর এই জাতি অনেক প্রতিকূলতার মধ্যে বাঁচার তাগিদে স্বীকার করছে। জীবন চলছে, শিল্প এছাড়া সঙ্গী হচ্ছে। প্রয়োজনে তাগিদে মানুষ আসছে, প্রয়োজনে তাগিদে মানুষ লিখছে আর তৈরি করছে বিশ্বাস। সেই বিশ্বাস থেকে মানুষ মানে বিশ্ব। সময়ের গতিতে মানুষ ধীরে ধীরে মানুষ হতে লাগলো। সৃষ্টি আর ধ্বংসের মধ্য দিয়ে তৈরি করলো সভ্যতা। মানুষ হলো সভ্য, সভ্যতার নামে মানুষের মধ্যে উন্নয়ন এবং উন্নতির জন্য তৈরি করলো নগর, শিল্প। আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঈশ্বর পরিবর্তিত হলো নতুন ভাবে, নতুন রূপে। নতুন দর্শন ঈশ্বর প্রতিস্থাপিত হলো আগুনে, জলে, আকাশে, মাটিতে, প্রাঙ্গণে, বৃক্ষে, প্রাণীতে, এমনকি মানুষেও। একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়ন, উৎকর্ষ, ইচ্ছা, সভ্যতার খুনি, কলিযুগের পুত্র। আজকের সমাজ বাস্তবতায় দাঁড়িয়েছে স্বাভাবিক। সকলে তারই উৎকৃষ্টের রঙ্গচিত্রে আপনাদের সামনে রাখছি শুধু ভবিষ্যতে। সেই ভবিষ্যতে মানুষের অগ্রযাত্রার নাকি পতনের সময়ের নিয়ম মেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সময় স্বাগত, স্বাগত, স্বাগত।
বিশ্ব সৃষ্টি সমস্ত কিছু মানুষের হিসেবে তাই মানুষের হিসেবে মানুষ হিসেবে মানুষ হিসেবে অধিকার যেখানে চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের মানবতা বলে যাদের কিছু নেই তারা চাই মানুষ নয় ভুলে যেও না এই মহাবিশ্বে কিংবা প্রকৃতিতে তোমার অস্তিত্বের অবস্থা অতি নগণ্য কিন্তু হ্যাঁ যতদিন পর্যন্ত এই পৃথিবীতে অন্তত একজনও প্রথা বিরোধী মানুষ বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীটা মানুষের আমার সেবক আমি আমি ঈশ্বর আপনার পরিচয়? আমি এই কক্ষের নিরাপত্তা রক্ষাকারী একটি রোবট চৌদ্দ প্রজাতি। আপনার পরিচয়? আর কতবার তোমাদের আমার পরিচয় দিতে হবে? এর আগেও 10 জায়গায় 10 বার আমি আমার পরিচয় দিয়েছি। আমার ফিঙ্গার আর কর্নিয়া শনাক্ত করে তবে এই গোপন কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যতবার চাইবে ততবারই পরিচয় দিতে হবে। এর আগে যদি 10 বার পরিচয় দিতে পারেন তবে 11 বার দিতে সমস্যা কোথায়? পছন্দ করে না আমি বুঝতে পারছি। আপনি রেগে যাচ্ছেন স্যার। রেগে গেলেন তো হেরে গেলেন। যেন আমি কর্পোরেশনের নিরাপত্তা রক্ষা করতে পারি। যাই হোক আপনার পরিচয়? আচ্ছা, তোমাকে তৈরি করা হয়েছে কোন দেশে? কেন স্যার এদেশে? এই জন্যই তুমি একটু বেশি কথা বলো। স্যার আপনার পরিচয়? আমি রোবট এন্ড মেটাম্যান কর্পোরেশন চিফ অফিসার অ্যালেক্স, র‍্যাঙ্ক নাম্বার 57321। স্যার আপনার পরিচয় সঠিক। আপনার সাহায্যকারী হিসাবে সর্বদা আমি আপনার সাথে থাকবো। প্রোটোকল হিসাবে আপনাকে এও জানিয়ে দিচ্ছি যে এই গোপন কক্ষে একটি ষষ্ঠ মাত্রার রোবট বন্দী রাখা হয়েছে। জানি জানি, ষষ্ঠ প্রজাতির একটি রোবট যে নিজেকে মানুষ দাবি করে, আর তার শাস্তি হিসেবে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাফ করবেন স্যার, 14 বছর পর থেকে রোবটকে আর রোবট বলা হয় না, বলা হয় হিউম্যান অ্যান্ড্রয়েড। কেন জানতে পারি? স্যার 20 বছর পর থেকে রোবটকে মানুষের মতো গড়ে তোলার চেষ্টা শুরু হয়েছে, তাই এদেরকে রোবট না বলে বলা হয় হিউম্যান অ্যান্ড্রয়েড। ও, তাহলে তোমাকে আর রোবট বলা যাবে না, তুমিও তো তাদের অ্যান্ড্রয়েড। রোবটকে আবার যাতে তোলার চেষ্টা। স্যার আমাকে অ্যান্ড্রয়েড বলার জন্য ধন্যবাদ। অ্যান্ড্রয়েড টেকনোলজি সর্বশেষ অবদান। এর মানবিক আবেগ আছে, সৃষ্টিশীলতা আছে, তবে একটি জিনিস নেই। মানবীয় কোনো খারাপ গুণাবলী নেই, রাগ নেই, লোভ নেই, ক্রোধ নেই। মানবিক
আবেগ যখন সৃষ্টি করা হলো তাহলে মানবিক দোষগুলো বাদ গেল। ওরা যখন যন্ত্রকে মানুষই বানাতে চায় তবে পরিপূর্ণভাবেই বানায়। স্যার স্যার বানানো হয়েছে মানবীয় সকল বৈশিষ্ট্য শুভ অশুভ মিলে একটি মাত্র রোবট বানানো হয়েছে, সপ্তম প্রজাতি। তাই ওই আমি তো জানি না। স্যার বিষয়টি অত্যন্ত গোপন, ক্লাসিফাইড এবং পরীক্ষাধীন। আপনাকে জানাচ্ছি কারণ আপনি ষষ্ঠ মাত্রার গোপন কক্ষে প্রবেশ করার অনুমতি পেয়েছেন। ষষ্ঠ প্রজাতির রোবট নিয়েই এত ঝামেলা, তারপরে আবার সপ্তম প্রজাতি। এই কর্পোরেশনের কর্তাদের এত ঝামেলা করার কি আছে আমি জানি না। স্যার কর্পোরেশনের কর্মকর্তারা এটাকে তেমন ঝামেলায় মনে করছে না। ষষ্ঠ প্রজাতির হিউম্যান রাইট তার কাজ ছেড়ে দাঁড়িয়েছিল। সে কেবল আদেশ অমান্য করার অভিযুক্ত ধরে আনা হয়েছে, ধ্বংস করা হবে, ঝামেলা শেষ। হ্যাঁ, আর এই ঝামেলা শেষ করতেই আমার এখানে আগুন। কোথায় সেই হিউম্যান রাইট কোথায়? স্যার আমি হিউম্যান রাইটে চালু করে দিচ্ছি, ওর পাস আপ ডাউন করে দিচ্ছি, 5 মিনিট সময় লাগবে। স্যার স্যার অনবরত কেউ আমার সাথে কথা বলতে যাচ্ছে এখানে এখানে কে বলবো? সংবাদ কর্মকর্তাদেরকেও। ঠিক আছে, প্রস্তুত। ভালো স্যার, আমার সাহায্যকারী রোবটের কাজ শুরু করে দিই। 5 মিনিট সময় লাগবে। জানি স্যার, তোকে ধর করে দিই। আমাদের জানতে হবে কেন সে গ্রাম ছেড়ে পালালো, কেন আমাদের সমাজ করলো, আর কেন এবার সেটিকে মানুষ বলে দাবি করছে। জেনে কি লাভ? অবশ্যই তো করতে হবে। না, হবে না। তোমরা কথা বলছো, তোমার উপর বুঝতে হবে, বোঝাবে, যুক্তি করা। ওরা যুক্তি খুব ভালো বোঝে। এরপরে যদি তোমার মনে হয় ওকে তোমার ধ্বংস করা উচিত, তবে ধ্বংস করবে। আর যদি মনে হয় ধ্বংস না করে পথে আনা সম্ভব, তবে তাই করবে। আচ্ছা স্যার, এত কিছু না করে নতুন ভাবে প্রোগ্রামিং করলে সমস্যাটা মিটে যায় না? বোকার মতো কথা বলো না। ও একটা হিউম্যান, ওরা মানুষের খুবই কাছাকাছি। চাইলে ওদের নতুন ভাবে প্রোগ্রামিং করা যায় না। কিন্তু স্যার আমার মনে হয় ওকে কথা নেওয়া সম্ভব। কাজ শুরুর আগেই সিদ্ধান্ত এসো না। অ্যালেন, আমি জানি তুমি এর মধ্যে লোকে ঘৃণা করো যাদের মানবিক বোধ বুদ্ধি আছে। যত মানুষের কাছাকাছি উঠে আসছে এই ধারণাটা তোমার কাছে বিরক্তিকর, তাও আমি জানি। কিন্তু তোমার ব্যক্তিগত মতামত তোমার কাজে হস্তক্ষেপ করুক তা আমি চাই না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, পেরেছি। আবারও বলছি অ্যালেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। ধ্বংস করবে নাকি পথে আনবে? নিজের রাগ, ঘৃণা, আক্রোশ সম্পূর্ণ দমিয়ে রাখবে। মনে রাখবে তোমার কাজ আছে ব্যক্তিগত মতামত কিংবা আক্রোশ। পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। তুমি কি জানো তোমাকেই কেন এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে? স্যার আমি নিজেও আসলে একই কথাই ভাবছিলাম। কারণটা খুবই সহজ। ষষ্ঠ প্রজাতির রোবট সম্পর্কে তোমার যা ধারণা, দেশের মোট জনসংখ্যার 70% লোক সে একই ধারণা পোষণ করে। তুমি নিজেকে তাদের প্রতিনিধি হিসেবে ধরো। তোমার যুক্তি প্রয়োগ করার ক্ষমতা অসাধারণ। আর সে দায়িত্ব তুমি আবেগ দিয়ে লড়বে না যুক্তি দিয়ে, সেটা তোমার বিবেচনা। তাই না তোমার উপরে ছেড়ে দিচ্ছ ভাববে যদি ওকে ধ্বংস করে ফেলো, সে একটা প্রশ্ন করতে পারে। ধন্যবাদ স্যার। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন? আমি গোপন কক্ষে প্রবেশ করার আগেই সব ঠিক করা ছিল। হ্যাঁ। তাহলে স্যার আমাকে আগে কেন জানানো হলো যে ধ্বংস করতে হবে? আর কেনই বা এখন এসব কিছু ভালো করে জানানো হচ্ছে? অ্যালেন, কর্পোরেশনের কর্মকর্তারা হুট করেই কোনো সিদ্ধান্ত নেন না। আর হ্যাঁ, এর অফিসের যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তন হলে তুমি কি তা মানতে বাধ্য নও? জি স্যার। স্যার, শুনতে পাচ্ছেন?
আমি স্বাধীন হতে চেয়েছিলাম। তুমি স্বাধীন হতে চেয়েছিলে, প্রতিটি মানুষ তাই চায়। কিন্তু তুমি তো মানুষ নও, এমনকি কোনো প্রাণীও নও। সেন্সর ইলেকট্রনিক্স, সুপার কন্ডাক্টর আর বায়োলজিক্যাল কেমিক্যালের ক্রিয়া বিক্রিয়া তোমার কাছে। তোমার জন্য কাজ তোমার প্রাণীর দরকার। বাই দ্য ওয়ে, তোমার ব্র্যান্ড আমি তোমাকে কোন কোম্পানির নামে বাজারে ছাড়া হয়েছে? হিউম্যান 705 দ্রুত উত্তর দাও। আমাদের সময় খুবই কম, বাড়িতে আমার স্ত্রী এসে অপেক্ষা করছে। ইয়াসিবার মনি, জাপান বাংলাদেশ মেড ইন বাংলাদেশ। তুমি যে একটা জন, তাকে তুমি এখনো বোঝো না স্যার, হিউম্যান 705 তোমাকে বাজারে কিনতে পাওয়া যায়। প্রাচীন কালে তো কালো চামড়ার দাসদেরও বাজারে কিনতে পাওয়া যেত। তাই বলে কালো ওসব অনেক ইতিহাস, ওসব তুমি বুঝবে না। তোমার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা ওদের ছিল, যেমন ধরো, তোমার ব্র্যান্ড নাম্বার আছে, তোমার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, তোমার বাজারজাতকারী প্রতিষ্ঠান আছে, এবং তোমার সাথে আছে আরেকটি বিষয়, মেইড ইন বাংলাদেশ। কিন্তু স্যার আমি তো খাদ্য গ্রহণ করি। আমার আবেগ আছে, অনুভূতি আছে, আমি ভাবতে হিউম্যান পারি। 705 তুমি খাদ্য খাও, তুমি খাও এক ধরনের বায়োকেমিক্যাল। কিন্তু খাদ্য গ্রহণ করাটাই কি জীবের প্রধানতম শর্ত নয়? তাহলে তো আমার গাড়িটাও একটা প্রাণী, কারণ ওটা তেল খায়। হ্যাঁ, অতি নিচু স্তরের প্রাণী। আচ্ছা, তুমি কি কাজ করো? ঢাকা শহর পরিচ্ছন্নতার কাজ করি। স্যার, আপনারা মানে মানুষেরা যত ময়লা আবর্জনা তৈরি করে তা অন্য কোনো প্রাণী করে না। আর সত্যি বলতে কি, পরিবেশ দূষণের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে মানুষের চিন্তার দূষণ। বলতে পারেন পরিচ্ছন্নতা করতে। ভুল, একদম ভুল কাজ করছো। তোমার মতো রসিকদের উপরে কাজ করা উচিত ছিল টিভিতে বা থিয়েটারে, ভালো কমেডিয়ান হতে পারত। এই পৃথিবীর মানুষ তোমাকে দেখে হাসতো। আর জানো, আমরা মানুষের আজকাল হাসার জন্য একটা সময় পাই না। আমাদের পেশা আমরা বেছে নেই না স্যার, আপনারাই বেছে দেন। অতটুকু স্বাধীনতা আমাদের নেই। আচ্ছা, যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে কোন পেশা বেছে নেবে? সত্যি জানতে চান স্যার? শিক্ষক হলে ছাত্রছাত্রীদের পড়াতাম মানুষ তার শারীরিক উপাদান, আকৃতি আর জেনেটিক কারণে হয় না, হয় তার মানবিক বুদ্ধিবৃত্তি, মনুষ্যত্ব, আবেগ আর সমর্থন। জন্মগতভাবেই একটি কুকুর, একটি হায়না, সেও জন্মগতভাবেই একটি হায়না। কিন্তু একজন মানুষ শুধুমাত্র মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হয় না, তাকে মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানুষ হয়ে মানুষকে বোঝাতাম এই দেশটা গুটি কয়েক মানুষের নয়, এই দেশটা আমাদের সবার। সত্যি বলতে কি স্যার, দেশটা সবার হলেও দেশের মালিক কিন্তু সবার নয়। মানে তুমি সহজ কথায় ওদের বোঝাতে যে তুমি একজন মানুষ, কেন নয়? আমি একজন মানুষ স্যার, বলতে পারেন উঁচু স্তরের মানুষ। কিন্তু তোমার যুক্তিতে যে ছোট্ট একটি ভুল আছে তা কি বুঝতে পারছো? কি স্যার? তোমাকে তৈরি করা হয়েছে সমস্ত সদ্গুলো ভুলে দিয়ে। তোমার মধ্যে রাগ নেই, লোভ নেই, হিংসা নেই, অথচ সুপরস্পর মিলেই কিন্তু মানুষ কি চিরকাল আমার মতো হতেই চেষ্টা করছে না? সব গুণাবলীর চর্চাই তো মানবিকতা, কিন্তু তারাই যার মধ্যে অসৎ গুণাবলী চাপা দিয়ে রাখে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এমন মানুষ পৃথিবীতে কোনোদিন ছিল না, এখনো নেই, কখনো হবেও না। শুভ আর অশুভে চমৎকার ভাষা। হিউম্যান 705 তুমি কি আমার কথা বুঝেছো? তবে আমি তোমার যুক্তি মেনে নিচ্ছি, আমি স্বীকার করে নিচ্ছি যে মানুষ চিরকাল তোমার মতো হতে চেয়েছে, মানুষ তার অসততা ধরে রাখতে চেয়েছে, কিন্তু মনে রেখো যে মানুষকে তার অসততা ঢেকে রাখতে হয়। আর তোমার বেলা ঢাকাটাকে কিছুই না, কারণ তোমার মধ্যে অসৎ কাজ করার কোনো ক্ষমতাই নেই। আমি যদি কোনো অসৎ কাজ না করে থাকি তাহলে আমাকে এখানে বন্ধু করে জিজ্ঞাসাবাদ কেন করা হচ্ছে? আর আমার যদি অসৎ কাজ করার কোনো ক্ষমতা নাই থাকতো তাহলে আমার ভিতরে স্বাধীন হবার লোক জন্ম হলো কি করে? আমি তো তাহলে অসুপচিতার একজন ধারক। স্টপ ইট রামিশ। আমি স্বীকার করে নিচ্ছি আমি একজন অসম্পূর্ণ মানুষ, পুরোপুরি সম্পূর্ণ মানুষ নই। হিউম্যান 705 তুমি আবার নিজেকে মানুষ দাবি করছো। তোমার যুক্তি কিন্তু পরস্পর বিরোধী। এবং সেটাও অত্যন্ত নিম্ন
নিম্নমানের আবেগ প্রবণ একটি যন্ত্র। আমি কি নিজে নিম্নমানের আবেগ দিয়ে আমার লজিক সাজিয়েছি? তবে কে সাজিয়েছে? আমি। জি, আপনি। আপনারা মানে মানুষের। আচ্ছা, কিভাবে? আপনার যুক্তির প্রধানতম সিদ্ধান্তটাই ভুল এবং আবেগপূর্ণ। আপনি ধরেই নিচ্ছেন আমরা লোকটা আপনাদেরই সৃষ্টি, কিন্তু আপনাদের সমমর্যাদা দাবি করছি নিজেকে মানুষ বলছি। অথচ একটি যন্ত্রকে আপনি সামান্য সম্মানটুকু দিতে রাজি নন। প্রশ্নটা আত্মমর্যাদা, সম্মানের, যার উৎপত্তির ফল আবেগ। স্যার, আপনি আবেগতাড়িত। আমি কি ভুল পথে চলছি? বিশুদ্ধ লজিক হিসেবে ভুল, তবে মানবিক লজিক হিসেবে 100% ঠিক। তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে আমার যুক্তি ঠিক। ঠিক, তবে আংশিক ঠিক। তার মানে তুমি এও স্বীকার করে নিচ্ছ যে তুমি মানুষ নও, একটি যন্ত্র, ঠিক? শুধুমাত্র মানবিক যুক্তি প্রমাণে ঠিক। মানবিক যুক্তি প্রমাণে ঠিক হলে তো হিসেব মিটেই গেল। তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে তুমি মানুষ নও, একটি তবে একটি প্রশ্ন থেকে যায়। মানবিক যুক্তি প্রমাণ কি একটা হিউম্যানয়েড বা যন্ত্র বুঝতে পারে? অবশ্যই না। যন্ত্র চলে বাইনারি লজিক। তবে মানবিক যুক্তি প্রমাণ কারা বুঝতে পারে? অবশ্যই আমরা, মানে মানুষেরা। তাহলে তো আমি মানুষ, স্যার। আমি আপনার মতো মানুষ। যেহেতু আপনি বলছেন শুধুমাত্র মানুষই মানুষের মানবিক যুক্তি প্রমাণ বুঝতে পারে, আর আমি যদি মানুষই না হতাম তাহলে আপনার মানবিক যুক্তি প্রমাণ কি করে বুঝতে পারতাম, স্যার? কিছুক্ষণ আগে আমার বসের সাথে ফোনে কথা বলছি। তিনি আমাকে বলেছেন যে অ্যান্ড্রয়েডের যুক্তি ভালো করছে, তাকে যুক্তি দেওয়া আমাকে সে বলছে। হ্যাঁ, যুক্তি তোমরা বোঝো, তবে একটু বেশি বোঝো, আর এর জন্যই তোমাকে বোঝানো অসম্ভব। হিউম্যান 705, তুমি অত্যন্ত নিকৃষ্ট বাজে একটি যন্ত্র। আমার সন্তান রিশানকে যেরকম স্কুলে নিয়ে যায়, সেও তোমার থেকে বেশি বোঝে। অন্তত পক্ষে নিজের ভালো লাগে। আর তুমি সেটাও বোঝো না। তোমার শুধু একটাই কথা, আমি মানুষ, আমি মানুষ। কিসের মানুষ তুমি? ভাঙা যন্ত্রাংশ হিসেবেও তোমার কোনো দাম নেই। অথচ একটু পর পর নিজেকে মানুষ দাবি করছো। তোমাকে দেখতেই আমার ঘৃণা হচ্ছে। আমি তোমাকে ধ্বংস করে দেব। ধ্বংসই তোমার দেব। আপনি উত্তেজিত, স্যার। উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা তো ভুল। ভুল না সঠিক তা আমার তোমার কাছ থেকে শিখতে হবে না, মিস্টার 705। আমি তোমাকে ধ্বংস করবোই। ব্যাস। আমাকে ধ্বংস করে কি লাভ? মাথা ঠান্ডা করুন। আসুন আমরা বিষয়টি নিয়ে আবার আলোচনা করি। না, না। আমার ক্ষেত্রে নেই। মার্ফিল ল নামে একটি বিষয় আছে, জানো? Exactly. তুমি এমন কিছু পার্টিকেলে তৈরি যে তোমার ধ্বংস অনিবার্য। সেটা আজও বা কাল। হ্যাঁ, আমি হয়তো সেই সময়টাই একটু এগিয়ে আছি। ঠিক তাই। মানে তাতে কি হয়েছে? তিনি আপনাকে বলেছিলেন আমার সাথে আলোচনার সময় আপনার ব্যক্তিগত আবেগ আগ্রহকে দমিয়ে রেখে যুক্তিকে প্রাধান্য দিন। তিনি আপনাকে আমার সামনে আপনার মনের অন্ধকার দিকটাকে আনতে নিষেধ করেছেন। যদি পুরোটা শুনে থাকো তাহলে নিশ্চয়ই এও শুনেছো যে তোমাকে ধ্বংস করে ফেললেও আমার কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না। হ্যাঁ, সেই স্বাধীনতা আপনার আছে, কিন্তু তাই বলে তো আপনি তার সুযোগ নিতে পারেন না। আপনি একজন মানুষ, আপনার মনে যেমন অন্ধকার আছে তেমনি আলো আছে, সেটা দিয়েই আমার বিচার করুন। স্যার, আপনিই তো বলেছেন মানুষ হলো শুভ আর অশুভের চমৎকার ভারসাম্য। তাহলে আপনি মানুষ হয়ে কেন শুধুমাত্র আপনার মনের অন্ধকার দিকটাকে প্রাধান্য দিচ্ছেন, স্যার? আমি বুঝতে পারছি না, স্যার, আপনি কেন তা করছেন। আসুন, স্যার, আপনার মনের শুভ দিকটির সার্বভৌম পরিচয় ঘটান। মানব জাতির প্রতিনিধি হয়ে মানুষকে ছোট করবেন না, স্যার। মানুষের কি জানো তুমি? এই মানবতার কি জানো? সেখানে দেখবে শুধুই অন্ধকারের চর্চা। যখনই নিজের সেবক আর অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, ঠিক তখনই নিজেকে সেরা প্রমাণ করার জন্য শুরু করে দিয়েছে যুদ্ধ। এই বিশ্ব 3টি মহাযুদ্ধ প্রত্যক্ষ করেছে।
তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিয়ে ঘটেছিল জানো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার। যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে জানো? না 50 তোমার কল্পনারও বাইরে। পারমাণবিক বোমা এমন একটি জিনিস যার কোনো সুযোগ নেই। কারা তৈরি করেছে? মানুষ। এন্টিম্যাটার মিসাইল ক্ষেপণাস্ত্র কোনো কারা তৈরি করেছে? মানুষ। নকলকে আসল, চোরকে সাধু, সন্ত্রাসকে সন্ত্রাস বিরোধী, এসব কারা প্রতিষ্ঠা করেছে? তাও ওই মানুষ। আপনি শুধু ধারাবৃত্তি বলছেন স্যার। সভ্যতার শুরু, উন্মেষ, এর বৃদ্ধি সবই হয়েছে মানুষের শুভ দিকের জন্য। ভুল। সভ্যতা শুরু হয়েছিল দাস নির্বাসন ব্যবস্থার জন্য। সভ্যতার শুরু থেকে ক্ষমতাশীলরা বিপদ আর ক্ষমতাহীনদের উপর চালিয়েছে নির্যাতন, করেছে জাতিতে জাতিতে যুদ্ধ। আর জানোই তো, রক্তযুদ্ধের সভ্যতা দুর্বল নয়। স্যার, এটা একচোখা দৃষ্টিভঙ্গি। পৃথিবীর এক এক দিক এক এক কথা বলে। রাষ্ট্রের দার্শনিকরা এটা বলেন, রাষ্ট্র বলেন মানুষ তার আলোকময় সত্তা দিয়েই অন্ধকারকে ঘোষণা করে। আর একটা জাতি যদি শুধু যুদ্ধ করতে তবে মানব জাতি বহুকাল আগেই ধ্বংস হয়ে যেত। ব্যাস ব্যাস। তোমার যুক্তি অনেক শুনেছি, এবার থামো। তোমাকে আমি ধ্বংস করে ফেলবো, এটাই ফাইনাল। এটা আপনার অপরাধ। আপনি আমাকে এভাবে বুঝতে পারেন। পারি কি না পারি সেটা একটু করে নিজের চোখেই দেখবে। আমাকে কিভাবে মেরে ফেলবেন স্যার? আমরা নষ্টযন্ত্র মেরে ফেলি না, বাতিল করি। যাই হোক, কিভাবে করবেন? খুব কৌতূহল থেকেই জানতে চাই। ঠিক আছে, তোমার শেষ ইচ্ছা পূরণ করছি। তুমি হয়তো জানো যে আমাকে সাহায্য করার জন্য এই গোপন পক্ষে কিছু চতুর্থ মাত্রার রোবট অবস্থা তারা আমাদের সেবা করতে পারে। আমি তাদেরকে এই 3 জায়গায় আমার প্রথম আদেশের সাথে সাথে তার তোমাকে ঘিরে দেবো, যার বিক্রমটা হবে তোমার জন্য সত্যি সম্ভব হবে। আমার দ্বিতীয় আদেশের সাথে সাথে তার তোমাকে ঘিরে শুরু করবে, যা আমার কাছে ক্ষতি হবে। আর আমার শেষ আদেশের সাথে সাথে তারা তোমাকে ধ্বংস করে দেবে চিরকালের মতো। বাতাসে নীল হয়ে যাবে তোমার অস্তিত্ব। আমাকে যদি মারবেন না, তাহলে আপনার হাতের বেরিয়ে আপনাদের একটা গুলি তো যথেষ্ট। শুধু শুধু এত ঝামেলা কি আছে স্যার? তোমাকে যদি এত সহজেই ধ্বংস করে ফেলি তাহলে মজা করো। আমি জানি তোমরা ব্যথা পাও, আর সেই ব্যথার মধ্যে কতটুকু তাই আমার কাছে। এছাড়াও দুটি কারণ আছে। প্রথমত, আমি তোমার পরিপূর্ণ শেষ করব। পৃথিবীর একটা মানুষ যেন কখনো জানতেই না পারে যে আমরা হিউম্যানওয়ার্ড 705 নামে একটি গাধা সৃষ্টি করেছিলাম। আর দ্বিতীয় কারণ, আমি তোমাকে ঘৃণা করি। তোমার ধীর স্থির ধ্বংসই হবে আমার কাছে সবচেয়ে প্রশান্তি। স্যার, আপনি শেষবারের মতো একটু চিন্তা করে দেখুন। নিজেকে আপনি অমানুষের পর্যায়ে নিয়ে এসেছেন। একটু ভাবুন, যুক্তি খাটান, নিজের ভালো দিকটি তুলে ধরুন। আদেশ নাম্বার 109। স্যার, আপনি একজন মানুষ, এটা ভুলবেন না। শেষ আদেশের সাথে সাথে আপনি ঘটনার চূড়ান্ত পরিস্থিতি নিয়ে আসবেন, যার কখনো কখনো সম্ভব হবে না। নিজের বিপদ নিজে ডেকে আনবেন না স্যার। আপনাকে আবারও বলছি, একটু ভাবুন আপনার পসিবিলিটি। আদেশ নাম্বার 102। শেষ আদেশের সাথে সাথে আপনি কি চরম সত্য জানতে পারবেন স্যার? চরম সত্য। তাহলে ধরে নাও যে সেই চরম সত্যটি জানার জন্যই শেষ আদেশ দিচ্ছি। আদেশ নাম্বার 103। আদেশ নাম্বার 103। আদেশ নাম্বার 103 কার্যকর হলো। আপনার আদেশে কাজ হবে না স্যার। হাজারবার বললেও মানে তুমি কি করে জানো? জানি, এবং এও জানি শেষ আদেশের সাথে সাথে আপনার একটি চরম সত্য। জানো জানো। তার মানে তুমি আগে থেকেই জানতে যে আমার শেষ আদেশের পরে কোনো কাজ হবে না। জি, জানতাম। কে জানালো তোমাকে? কর্পোরেশনের বড় কর্তারা, আমাদের সৃষ্টিকর্তা, মানুষের। কর্পোরেশনের কর্মকর্তা মানুষেরা, মানে আমরা, ওরা তোমাকে এটা কেন জানাবে? আপনাকে একটি চরম সত্য জানানো হবে সেই জন্য। স্যার, আমি কি প্রজাতির উপর আসলে জানেন? ষষ্ঠ প্রজাতি। ষষ্ঠ প্রজাতিরা মানুষের অবিকল প্রতিরূপ, তবে ঠিক সম্পূর্ণ নয়। কারণ ষষ্ঠ প্রজাতিরা অন্যায় করতে অক্ষম। বলা হয় ষষ্ঠ প্রজাতির পর আর কোনো রোবট নেই। ভুল। ষষ্ঠ প্রজাতির পরে সপ্তম প্রজাতি, সংখ্যায় মাত্র একটি, যাকে মানবের সকল দোষগুণ দিয়েই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ একটি অ্যান্ড্রয়েড মানুষের অবিকল্প। তবে এখনো বাজারে ছাড়া হয়নি, পরীক্ষা দিন। আপনি সেই হিউম্যানয়েড, সপ্তম প্রজাতি।
আপনার নাম্বারে 1 ব্র্যান্ড নাম্বার FXLF001 প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়াসি বারো। আমি হাসতে ভালোবাসি, তবে এতটাও হাসতে ভালোবাসি না। আমি যে আপনাকে হাসাচ্ছি না তার প্রমাণ আপনি কিছুক্ষণ পরে পেয়ে যাবেন। তোমার কপটটাও ঠিক আছে তো? এসব কি বলছো তুমি? সত্যি বলছি। তুমি জানো যে আমার স্ত্রী আছে নিশায়, আমার 10 বছর একটি সন্তান আছে, চিনে কিন্তু স্কুলে যায়। রোপণ করা ওসব আপনার মগজের মেমোরি সেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার শৈশব, আমার চাকরি। চাকরানি সত্যি বলতে আপনার গোটা জীবনের ঘটনা আপনার মগজের মেমোরি সেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই কিছুক্ষণ আগেই। ধরুন ঘন্টা অসম্ভব। তুমি মিথ্যা কথা বলছো। সংস্কৃত প্রজাতিরা মিথ্যা বলতে পারে না। আপনার জন্মসাথী ও তথ্য আপনার মগজের মেমোরি সেলে দিয়ে না, ওরা কেন আমাকে বলবে? কারণটা খুব সহজ। একটা নতুন জন্মের তৈরি হলে তাকে বাজারে ছাড়ার আগে পরীক্ষা করা হয়। আমাকে যখন পরীক্ষা করা হয়েছিল তখন শুধুমাত্র আমার মগজের কর্মচার কার্যকারিতা পরীক্ষা করা হয়। কারণ ষষ্ঠ প্রজাতি অন্যায় করতে অক্ষম, তাই ন্যায় অন্যায় বিবেক বোধের পরীক্ষা ওরা আমার সাথে করে। কিন্তু আপনার বেলায় তা হচ্ছে মানুষের ক্ষুদ্রতা, দৃঢ়তা, ভালোবাসা, অবস্থা সবকিছু মিলিয়েই আপনি শব্দ জাতি সর্বশেষ রোবট। তাই আপনাকে বাজারজাত করার আগে আপনার বিবেক বোধের পরীক্ষা করা হয়েছে। আপনাকে একটি সমস্যা দেওয়া হয়েছে, বলা হয়েছে সেই সমস্যার সমাধান করতে নিরপেক্ষভাবে। কিন্তু আপনি তা করেননি, বরং রাগের বশে আপনি আমাকে বলতে অসম্ভব। আমি প্রমাণ চাই। সমান। হ্যাঁ, প্রমাণ। আচ্ছা, আপনার স্ত্রী নিশাকে আপনি কতটা ভালোবাসেন? নিশা, সে আমার অস্তিত্ব।
এখানে অসম্ভব। রিশা, রিশা, আমার কথা শোনো। এরা আমাকে ষড়যন্ত্র করে রোবট বানাতে চায়। এদেরকে বলে দাও যে আমি একজন মানুষ। ভাববেন না, ইনি হচ্ছেন তুমি এর ওপরের সাথে কথা বলো না। এরা তোমাকেও আমার মতো ফাঁদে ফেলবে। আপনাকে এও জানিয়ে দিচ্ছি, অ্যান্ড্রয়েড এ1 এর মেমোরিতে আপনার প্রতিরূপকে নিশা এলের নামে ওনার স্ত্রীরূপে প্রোগ্রাম করা। না রিশা, না, আমার কথা শোনো। কর্পোরেশন আমাকে যন্ত্র হিসেবে প্রমাণ করতে চায়। প্লিজ রিশা, আমাদের রিশাদের কথা ভাবো। আমাদের সুখের মুহূর্তগুলো চিন্তা করো। চিন্তা করো আমাদের ভালোবাসার কথা। ফাঁদে পা দিয়ে আমাকে ভুল বোঝো না। আমি একজন মানুষ, বিশুদ্ধ একজন মানুষ। আমি এলেন। দুঃখিত। আমি সত্যিই দুঃখিত। আমি মানুষ নই, আমি আপনার স্ত্রী নই। মানুষ হওয়ার জন্য তো মানবিক যোগ্যতা এবং শারীরিক অনুভূতির ভারসাম্য প্রয়োজন। আপনার আমার কারণে নেই। আপনি এবং আমি মানুষের শিশু চাকরি করি কর্পোরেশনের মূল্যবান যন্ত্র। আমি নিঃসারের নই। আমি একটি সম্পূর্ণ রোগ। না, তাহলে তুমি মিথ্যা কথা বলছো। তুমি রোবট নাও, তুমি রিশা। না, আপনি ভুল করছেন। আমরা মিথ্যা বলতে পারি না। ওই বৈশিষ্ট্য আমাদের নেই। তাই আপনার সাথে দুষ্টুমি করছি। নিশার এখানে আপনার চাকরি, শৈশব এমনকি নিশার নামে আপনার কোনো সন্তান নেই, কিছুই নেই। তুমি একটা ভীতু স্বার্থপর প্রতারক। নিজের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত নিজের সন্তানকে অস্বীকার করেছো। আমি এখন তোমার থেকে তুমি চলে যাও। অ্যান্ড্রয়েড এবার আমরা কর্তব্যটা বিন্দু স্বার্থপর প্রতারক কোনোদিন নই। ওসব মানবীয় বৈশিষ্ট্যই আমাদের নেই। আমি আপনার আমি অ্যান্ড্রয়েড 709 নিউ অ্যান্ড্রয়েড 709 আপডেট করলাম। এটা যে কর্পোরেশনের মূল্যবান যন্ত্র। আপনার নকল সিস্টেম আচ্ছা, আপনি যদি মানুষই হন, আর আমি যদি আপনার স্ত্রী, তাহলে তো আপনার মনে থাকার কথা আমাদের প্রথম পরিচয়ের স্মৃতি কিংবা আমাদের বিয়ের দিনের কথা। আমাদের সন্তান রিশা, যাকে আপনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, সেই যেদিন জন্ম নিল সে আনন্দবাসী করবে, এই কথা কি আপনার মনে আছে? পারছেন না? আচ্ছা দেখুন তো মনে করতে পারেন কিনা আপনার জন্মবার্ষিকী। চুপ কর, চুপ কর। পারবেন না অ্যান্ড্রয়েড এবার, পারবেন না। প্রোগ্রামিং ব্যাপারে কিছুই মনে করতে পারবেন না, কারণ আপনি একজন অনুভূতির নয়। আপনি রোবট এবং মানুষের সংমিশ্রণে তৈরি। রোবট স্যাটিলাইট। আপনি একটি পরীক্ষাধীন বাজে যন্ত্র। না, গুড বাই অ্যান্ড্রয়েড এবার, গুড বাই। তুমি আমার সাথে প্রতারণা করছো। প্রতারণা করে নিজেকে অস্বীকার করছো, নিজের সন্তানকে অস্বীকার করছো। আমি তোমাকে ধ্বংস করে ফেলবো। রিশা এলেন, আমি তোমাকে ধ্বংস করে ফেলবো। দাদা শেষে আমি দুঃখিত অ্যান্ড্রয়েড এবার। আমি সত্যিই দুঃখিত। আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম শেষ আদেশ না দেওয়ার। ওটা ছিল আপনার পরীক্ষায় হারা বা জেতার সময়। আপনি হেরে গেছেন অ্যান্ড্রয়েড এবার। আপনি হেরে গেছেন। আমার সব আছে, আমার সব আছে। আবেগ, অনুভূতি, স্মৃতি, ভাবনা। সব থাকলেও আপনার কিচ্ছু নেই। আপনি একটি পরীক্ষাধীন বাজে যন্ত্র। না, আমি তোমাকে ধ্বংস করে ফেলবো। হিউম্যান 705। আপনারা প্রস্তুত হন। এই কক্ষে একজন প্রবেশ করছেন। সপ্তম প্রজাতির সৃষ্টিকর্তা, আমাদের ঈশ্বর, একজন
মানুষ ন্যূনতম অসাধ্যজনীয় প্রকাশ খাওয়ায়। এটা মানুষ নয়, এটা মানুষ নয়, এটা একটা যন্ত্র। আপনি, আমি, আমরা কেউ আগে মানুষ দেখিনি। আমি জানি আমাকে দেখে তোমরা খুব অবাক করছো। তোমরা হয়তো আশা করছিলে তোমাদের মতো, বিশেষ করে সপ্তম প্রজাতির মতো হয়তো কেউ এসে দাঁড়াবে, যার থাকবে রক্ত মাংসের দুটি হাত পা। সম্ভব হলে আমি সেখানেই আসতাম, কিন্তু জৈবিক দেহ আমরা পরিত্যাগ করেছি আজ থেকে 50 বছর আগে। ভয়াবহ পারমাণবিক বিশ্বযুদ্ধের তেজস্ক্রিয়তা আমাদের পঙ্গু করে দিয়েছে, শিশুদের করেছে। তবে যান্ত্রিক দেহ আমাদের আয়ু বাড়িয়ে দিয়েছে অস্বাভাবিকভাবে। এখন আমরা অনায়াসে 500 বছর পার করে দিতে পারি। আমি খুব দুঃখিত তোমাদের এভাবে আশা করতে পারি, সত্যি দুঃখিত। আমি পাপ করেছি, আমায় ক্ষমা করুন। তোমার এমন অনুভূতির কারণ 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 আমি একজন মানুষ। না, তুমি মানুষ নও, তোমরা কেউই মানুষ নও। তোমরা মানুষের সৃষ্টি। মানুষ হলো প্রাণ, বংশগতির এক উজ্জ্বল পৃষ্ঠা, ডিএনএ যেটা তোমাদের নেই এবং আমাদেরও সৃষ্টি করবার ক্ষমতা নেই। তোমরা হলে সেই প্রাণেরই নকল প্রতিরূপ, খুব জটিল প্রতিচ্ছায়া। তোমরা কেবলই আমাদের সৃষ্টি যন্ত্র, যেমন যন্ত্র একটি গাড়ি কিংবা প্রাণ আমরা সৃষ্টি করতে পারি না, শুধু পারি তা ধারণ করতে এবং পরবর্তী প্রজন্মের কাছে সেটা পৌঁছে দিতে। আমি খুব দুঃখিত কথাগুলো তোমাদের আঘাত করেছে জানি, কিন্তু সত্য সব সময় সত্য। হ্যাঁ, তোমরা আনন্দিত হতে পারো এটা ভেবেছে। প্রাণ অতি মহৎ জিনিস এবং এই মহত্বের স্বরূপ খানিকটা হলেও তোমরা বুঝতে পেরেছো। এমন সৌভাগ্য আজ অব্দি কোনো যন্ত্রে হয়নি এবং সম্ভবত হবেও না। আমি দুঃখিত, তোমাকে আমার ধ্বংস করে দিতেই হবে। তুমি হচ্ছ আমাদের একটি ভুল সৃষ্টি, এমন সৃষ্টি আমরা আর কখনোই করবো না। আপনার প্রতি পূর্ণ বিশ্বাস আর শ্রদ্ধা রেখেই বলতে চাই, সপ্তম প্রজাতি যে কি একটা শক্তিশালী সৃষ্টি, যা আপনারা তৈরি করে ফেলেছেন কিন্তু নিজেরাও জানেন না। আমি একই সাথে শুভ এবং অশুভ চিন্তার ধারক ও বাহক। আমি চাইলে গোটা পৃথিবী নিশ্চিন্ন করে দিতে পারি প্রভু, কিন্তু আমি তা করব না, কারণ আমি হেরে গিয়েছি প্রভু। আমি নিজেই হেরে গিয়েছি আমার নিজের ক্রোধের কাছে। আমি আমার মনের অন্ধকার দিকগুলো বুঝে রাখতে পারিনি, পাপ করেছি। তাই আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই প্রভু, আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। সৃষ্টির সেরা মানুষ, যুদ্ধ নয়, হও শান্তির দূত, ঘৃণা নয়, হও ভালোবাসার পাখি। যদি মিথ্যার পাহাড়টা আকাশকে ছুঁয়ে যায়, মানুষের হিংস্রতা মানবতা গিলে খায়, কোথায় দাঁড়াবে মানুষ? যদি হিংসা দাবানলে সবুজেরা পুড়ে যায়, স্বার্থের বিষটা বিবেককে ধ্বংসায়, কোথায় পালাবে মানুষ? কোথায় পালাবে মানুষ? কোথায় পালাবে মানুষ?
স্রষ্টার চাইতেও তার সৃষ্টি শক্তিশালী হয়ে যায়, তখন স্রষ্টার শ্রেষ্ঠত্ব অটুট রাখতে সৃষ্টিকেই ধ্বংস হয়ে যেতে হয়। গুড বাই হিউম্যান ওয়ার্ল্ড, গুড বাই। সামনে সামনে টিক টিক টিক। ওই সাইড দেওয়া যান, ওই সাইড দেওয়া যান। আর যারা এর সাথে আয়োজনের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শূন্যের পক্ষ থেকে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে এই নাটকটার স্ক্রিপ্ট আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর আগে শহীদুজ্জামান সেলিম ভাই ঢাকা থিয়েটারে, উনি হচ্ছে থিয়েটারে একবার ডিরেকশন দিয়েছিলাম এটা। পরে হচ্ছে যে আমি ভাবলাম যে আমরা নতুন করে একটু কাজ করতে চাই, তা আমরা যারা বের হয়ে গেছি তারা আবার এই নাটকটা যেন সারা বাংলাদেশের মানুষকে দেখাতে পারি সেজন্য আলাদা করে জাস্ট এই নাটকটার জন্যই একটা প্ল্যাটফর্ম করেছি আর কি। তো আসলে কেমন হয়েছে জানি না, আপনারা ভালো জানেন। আসলে আমি কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই আসলে এর সাথে যারা জড়িত, যেমন শহীদুজ্জামান সেলিম ভাই, অবশ্যই উনি এখানে নাই বা আমাদের হয়তো শুনছেনও না, ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ, ঢাকা থিয়েটারের প্রতি ধন্যবাদ এবং তোমার নাটক শেষ হওয়ার আগে টাচ দিতে না, যখন শেষ হবে আমার দেখতে দেখতে ভুলে গেছে, যখন শেষ হবে তখন মুখস্থ নেই। সমস্যা নাই, পাওয়া যায় রিয়েক্টটা গেছে, চার দিনে। হ্যালো।